আমি নুসরাত। আমার জীবনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কষ্টের গল্পটা শুরু হয়েছিল আমার চাচাতো ভাই রাফিকে নিয়ে। শৈশবের হাসি খেলা একসময় হয়ে গেল এমন এক ভালোবাসা যা কাউকে বলা যায় না। গ্রামের সবাই আমাদের নিয়ে ফিসফিস করতে লাগলো, পরিবারও চোখে চোখ রাখতে শুরু করলো। তবু আমরা ঠিক করেছিলাম পালিয়ে গিয়ে একসাথে থাকবো। কিন্তু সেই রাত ভোর হওয়ার আগে এমন কিছু হলো যা আমাদের সম্পর্ক চিরদিনের জন্য পাল্টে দিল। কি হয়েছিল সেদিন, শুনে যান। গ্রামের সকালের হাওয়ায় তখনও কুয়াশার গন্ধ লেগে আছে। চারপাশে ধানের গাছের গন্ধ, পাখির ডাক আর খালের ধারে কচি রোদ। আমি নুসরাত, বয়স তখন 18। এই গ্রামেই জন্ম আর বেড়ে ওঠা। ছোটবেলা থেকে আমার খেলার সঙ্গী, হাসি কান্নার সাথী ছিল আমার চাচাতো ভাই রাফি। রাফি আমার থেকে মাত্র 2 বছরের বড়। আমরা একই স্কুলে পড়তাম, একসাথে মাঠে খেলতাম, পুকুরে সাঁতার কাটতাম। তখনও বুঝিনি এই বন্ধুত্বের ভিতরে একদিন অন্য কিছু জন্ম নেবে। সেই দিন সকালটা ছিল অন্যরকম। আমি উঠানে কাপড় শুকাচ্ছিলাম। রাফি বাইক নিয়ে উঠানে ঢুকলো। বাইকের হর্নের শব্দে আমি তাকাতেই চোখে পড়ল ওর হাসি, সেই পরিচিত দুষ্টুমি মাখা হাসি। এই নুসরাত, আজ বিকেলে মেলায় যাবি? আম্মা বলেছে তুই গেলে আমিও যাব। আমি হেসে বললাম, আমি গেলে তুই যাবি মানে? নিজে যেতে পারিস না নাকি? ও মজা করে বলল, তুই না গেলে মজা লাগে না। শৈশবের সেই সঙ্গের ভিতরের কত ছোট ছোট স্মৃতি জমে আছে। কিন্তু এখন বয়স বাড়ছে, চোখে অন্য এক ধরনের অনুভূতি আসছে। আমি খেয়াল করছিলাম রাফি এখন অনেক লম্বা, তার কণ্ঠ ভারী হয়ে গেছে, চোখে গভীরতা এসেছে। ওর সাথে কথা বললে বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি হয়। বিকেলে মেলায় গেলাম দুজন। রঙিন আলো, মানুষের ভিড়, গানের শব্দ, সবকিছুতে একটা উৎসবের আমেজ। রাফি আমার হাত ধরে রাখলো ভিড়ের মধ্যে। আগে এটা স্বাভাবিক মনে হতো, কিন্তু আজ হাতের ভিতর হাতের উষ্ণতা আলাদা লাগছিল। আমার গাল গরম হয়ে উঠল। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার, শুধু ফানুসের আলো। রাফি আমার কানে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছিস? আমি ধীরে বললাম, না, তুই আছিস তো। সে মুহূর্তে বুঝলাম ওর উপস্থিতি আমার নিরাপত্তা, আমার ভরসা। সেদিন ফিরার পথে হঠাৎ বাইকের গতি কমিয়ে রাফি বলল, নুসরাত, আমি তোকে কিছু বলতে চাই। আমি চমকে উঠলাম, কিন্তু ঠিক তখনই গ্রামে ঢুকে গেলাম। কথাটা আর শেষ হলো না, কিন্তু সেদিনের সেই অসমাপ্ত বাক্য যেন আমার মনেও জায়গা করে নিল। সেদিনের মেলার সেই রাতের কথা। নুসরাত, আমি তোকে কিছু বলতে চাই। রাফির সেই অসমাপ্ত বাক্য আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ও কি বলতে চেয়েছিল? আমি কি বুঝতে পারছি না, নাকি বুঝেও না বোঝার ভান করছি? পরের কয়েকদিন রাফির সাথে দেখা হলেও আমরা আগের মতো স্বাভাবিক ছিলাম না। চোখে চোখ পড়লে দুজনেই একটু হেসে নিচে তাকিয়ে যেতাম। মনে হচ্ছিল আমাদের মধ্যে অদ্ভুত এক দেওয়াল তৈরি হয়েছে, যেটা আবার আমাদের একসাথে রাখছে, আবার দূরেও সরাচ্ছে। একদিন বিকেলে আমি খালের ধারে বসেছিলাম, বাতাসে শীতের আভাস, পানিতে সোনালি রোদ পড়েছে। হঠাৎ পিছন থেকে রাফির কণ্ঠ, তুই এখানে একা বসে আছিস কেন? আমি বললাম, মন খারাপ লাগছিল। ও বসে পড়লো আমার পাশে চুপচাপ, কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, নুসরাত, তোকে ছাড়া আমার ভালো লাগে না। আমি চমকে ওর দিকে তাকালাম। মানে? ও হাসলো না, চোখে এক অদ্ভুত সিরিয়াস ভাব। মানে, তুই শুধু আমার ভাই বোনের মতো না, আমি তোকে অন্যভাবে দেখি এখন। আমার বুকের ভেতর যেন দহক করে উঠল। চাচাতো ভাই, অথচ বলছে আমাকে ভাই বোনের সীমা ছাড়িয়ে ভালোবাসে। সমাজ কি এটা মেনে নেবে? পরিবার কি বুঝবে? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু চুপ করে ওর দিকে তাকিয়েছিলাম। রাফি আস্তে করে বলল, তুই না বললেও কিছু হবে না, কিন্তু আমি জানি তোর চোখে আমার জন্য আলাদা কিছু আছে। ওর কথা সত্যি ছিল, আমি অস্বীকার করলেও মন জানে রাফির প্রতি আমার অনুভূতি অন্যরকম। কিন্তু ভয়, যদি কেউ জেনে যায়, যদি সম্পর্কটা ভেঙে যায়। সেই দিন ফেরার পথে ও আমাকে বাড়ির দরজা পর্যন্ত দিয়ে গেল। যাওয়ার আগে ফিসফিস করে বলল, ভাবিস আমি অপেক্ষা করব। রাতে বিছানায় শুয়ে আমি অনেক ভেবেছি। শৈশবের সেই বন্ধুত্ব, হাসি, খুনসুটি, সবকিছু যেন এখন নতুন রঙে রাঙানো। কিন্তু সেই ভালোবাসা, এটা কি শুধু আমাদের দুজনের গল্প হবে, নাকি শুরু হবে এক দীর্ঘ লড়াই? শীতের সকালে কুয়াশার পর্দা গ্রামের পথ ঢেকে রেখেছে। চারপাশে নীরবতা, মাঝে মাঝে শুধু গরুর ঘন্টার শব্দ ভেসে আসছে। আমি উঠানে দাঁড়িয়ে শীতের রোদ গায়ে নিচ্ছিলাম। হঠাৎ গেটের বাহিরে থেকে রাফির ডাক, নুসরাত, একটু বাহিরে আয় তো। আমি ওড়না ঠিক করে বের হলাম। রাফি গেটে দাঁড়িয়ে, হাতে দুটো গরম চায়ের কাপ। তোকে নিয়ে খালের ধারে যাই, চা খাবো।
আমি অবাক হয়ে বললাম, এত সকালে যদি কেউ দেখে? ও হেসে বলল, দেখুক, আমরা তো শুধু চা খাবো। খালের ধারে বসে গরম চা হাতে নিয়ে ওর দিকে তাকালাম। কুয়াশার ভিতর ওর মুখটাই অদ্ভুত এক কোমলতা ছিল। আমরা কথা বলছিলাম স্কুলের পুরনো স্মৃতি, খেলাধুলা আর ছোটবেলার ঝগড়াঝাটি নিয়ে। কিন্তু মাঝে মাঝে আমাদের চোখ একে অপরের দিকে থেমে যাচ্ছিল, যেন চোখের ভাষা বলছে সেই কথা যা মুখে বলা হয়নি। হঠাৎ রাফি আস্তে করে আমার হাত ধরলো। আমি টান দিতে গিয়েও থেমে গেলাম। তুই ভয় পাচ্ছিস? আমি ধীরে বললাম, হ্যাঁ, যদি কেউ দেখে। ওর চোখে দৃষ্টতা। নুসরাত, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না। আমি তোকে হারাতে চাই না। আমরা কিছুক্ষণ চুপ করেছিলাম। চারপাশে শুধু পানির ঢেউ আর শীতের বাতাস। সেই নীরবতার মধ্যেই যেন আমরা দুজন এক অদৃশ্য বাঁধনে বাধা পড়ছিলাম। কিন্তু সেই মুহূর্তটাকে ভেঙে দিল পাশের বাড়ির রুবিনা খালা। তিনি হেঁটে খালের ধারের পাশ দিয়ে গেলেন আর আমাদের একসাথে দেখে সন্দেহ ভরা দৃষ্টি দিলেন। আমি লজ্জায় মাথা নিচু করলাম। রাফি চুপ করে গেল, কিন্তু তার হাত ছাড়ল না। বাড়ি ফেরার পরে মনে হচ্ছিল এই সম্পর্ক এখন আর শুধু আমাদের মধ্যে নেই। গ্রামে খবর ছড়াতে সময় লাগে না। যদি কেউ কিছু বলে, যদি মা বাবা শুনে ফেলেন। রাতে ফোনে রাফি বলল, যাই হোক, আমি তোর পাশে আছি, তুই শুধু আমার উপর ভরসা রাখিস। আমি ধীরে বললাম, ভরসা রাখি, কিন্তু ভয় লাগে রাফি। আমরা জানতাম এই ভালোবাসা যত গভীর হবে তত বড় পরীক্ষা আমাদের অপেক্ষা করছে। কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম গ্রামের কিছু মানুষের চোখে আমার প্রতি অদ্ভুত দৃষ্টি। বাজারে গেলে, পানির কলের ধারে গেলেই ফিসফিস শব্দ শোনা যেত। ওই যে রাফি চাচাতো বোন, ওদের ব্যাপারে কিছু শুনছিস? আমি তো সেদিন নিজ চোখে দেখেছি, খালের ধারে বসেছিল। আমার বুক কেঁপে উঠত এসব শুনে। কেমন করে যেন সেই দিনের খালের ধারের ঘটনা রুবিনা খালার চোখ দিয়ে সবার কানে পৌঁছে গেছে। আর গ্রামে তো রটনা আগুনের মতো ছড়িয়ে পড়ে। একদিন বিকেলে মা রান্নাঘরে বসে হঠাৎ আমাকে ডেকে বললেন, শোন, তোকে নিয়ে কিছু কথা শুনছি। রাফির সাথে বেশি ঘোরাঘুরি করিস না, মানুষ কথা বলবে। আমি কাঁপা গলায় বললাম, আমরা তো শুধু কথা বলি মা। মা দীর্ঘশ্বাস ফেললেন। মানুষ যা দেখে তাই বলে। নিজের সম্মান, পরিবারের সম্মান দুটোই রক্ষা করতে হয়। সেই দিন রাতে রাফিকে ফোন করলাম। আমার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমাদের নিয়ে সবাই কথা বলছে। ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোকে বলেছিলাম ভালোবাসা লুকিয়ে রাখা কঠিন হবে, কিন্তু ভয় পাবি না নুসরাত, আমি আছি। কিন্তু যদি পরিবার আমাদের আলাদা করে দেয়, তাহলে আমরা লড়বো। আমাদের কথোপকথন আরো দৃষ্ট করে দিল যে আমরা সত্যি একে অপরকে চাই। কিন্তু এর মাঝে একদিন এমন কিছু হয়ে গেল যা আমাদের ভালোবাসাকে প্রথমবারের মতো কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল। সেদিন সকালে রাফির বাবা, আমার চাচা, হঠাৎ আমার বাবাকে নিয়ে বসেন। বাইরে থেকে তাদের কথার কিছু অংশ শুনতে পেলাম। তোমার মেয়েটা আর আমার ছেলেটা একসাথে, এটা ঠিক হচ্ছে না। আমার বাবার কণ্ঠ করা, এমন কথা বলবেন না ভাই, আমাদের পরিবারে লজ্জা লাগবে। আমি ঘরে বসে কান্না চেপে ধরলাম। বুঝলাম তারা এখনই আমাদের আলাদা করে দিতে চাইছে। রাতের অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। রাফির পাঠানো মেসেজ আমার ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছিল। আমাদের গল্প এখনই শেষ হবে না নুসরাত, বিশ্বাস রাখিস। চাচা আর বাবা সেই দিনের আলাপের পর থেকেই আমাদের উপর অদৃশ্য এক নজরদারি বসিয়ে দিলেন। আমি বুঝতে পারছিলাম রাফিয়ার আমার প্রতিটা পদক্ষেপে এখন লক্ষ্য করা হচ্ছে। আগে যেখানে আমরা অবাধে কথা বলতাম, দেখা করতাম, এখন তা প্রায় অসম্ভব। উঠান থেকে বাইরে পা রাখলেই কারো না কারো চোখ আমার দিকে। রাফির বাড়ির পথ দিয়ে গেলেও মনে হতো সবাই তাকিয়ে আছে। একদিন বাজারে গিয়ে রাফিকে দূর থেকে দেখলাম। আমাদের চোখ মিলতেই বুক ধক করে উঠল। কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা শুধু চুপচাপ একে অপরের দিকে তাকালাম। কথা বলার সুযোগই পেলাম না। রাতে আমি ঘুমোতে পারছিলাম না। হঠাৎ ফোনে ভাইব্রেশন। রাফি। নুসরাত, আমাদের এভাবে লুকিয়ে থাকা উচিত না। তাহলে করব কি? সবাই তো আমাদের আলাদা করতে চাইছে। আমরা যদি সত্যি একে অপরকে চাই, তাহলে কাউকে না জানিয়ে কথা বলবো, দেখা করব, সময় আসবে তখন সবাইকে বুঝাবো। আমাদের গোপন যোগাযোগ শুরু হলো। রাতে সবাই ঘুমিয়ে পড়লে জানালার কাছে বসে চুপি চুপি ফোনে কথা বলতাম। দিনের বেলায় চিঠি লিখিয়ে দিয়ে যেতাম রাফির বন্ধুর মাধ্যমে। এক বিকেলে বৃষ্টির পর গ্রামের মাটির গন্ধ ভাসছিল বাতাসে। আমি মাঠের পিছনের সরু পথ ধরে যাচ্ছিলাম। সেখানে রাফি অপেক্ষা করছিল। ভেজা মাটির উপর দাঁড়িয়ে ও আমার হাত ধরলো। তুই যদি রাজি থাকিস, আমি এই সম্পর্কের জন্য লড়বো, যে যা বলুক।
তুই শুধু আমার। আমি চোখে পানি নিয়ে বললাম, আমি তোকে ছাড়বো না রাফি। সেই মুহূর্তে আমরা প্রতিজ্ঞা করলাম, যত বাধাই আসুক আমরা একে অপরের পাশে থাকবো। কিন্তু আমরা জানতাম না সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। আমাদের প্রতিজ্ঞার কিছুদিন পরেই গ্রামে গুঞ্জন যেন ঝড় হয়ে উঠল। রাফির মা সরাসরি আমার মাকে গিয়ে বললেন, আপনার মেয়ে আমার ছেলের পিছনে লেগেছে, এটা আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার। মা কিছু না বলে ঘরে ফিরে এসে কড়া গলায় বললেন, নুসরাত, আজ থেকে তুই রাফির সাথে কোনো যোগাযোগ রাখবি না, আমি তোর বিয়ে ঠিক করে দিব। আমার গলা শুকিয়ে গেল। মা, আমি রাফিকে ছাড়া বাঁচতে পারবো না। মা রাগে বললেন, এটা ভাই বোনের সম্পর্ক, সমাজ এটা মেনে নিবে না। রাতেই রাফিকে সব বললাম। ও চুপ করেছিল কিছুক্ষণ, তারপর দৃষ্ট কণ্ঠে বলল, তাহলে পালিয়ে যাবি আমার সাথে? আমার বুক কেঁপে উঠল। পালিয়ে যাওয়া মানে সবকিছু ছেড়ে দেওয়া, কিন্তু এছাড়া আমার জীবন কল্পনা করতেও পারছি না। পরের রাতে আমরা ঠিক করলাম ভোরের আগে গ্রামের বাইরে চলে যাব, কিন্তু ভাগ্য যেন আমাদের সাথে ছিল না। রাত 3টায় আমি ঘর থেকে বের হতে বাবা আমাকে ধরে ফেললেন। তার চোখে রাগ আর অপমানের আগুন। তুই আমাদের নাম শেষ করে দিবি? পরদিন সকালে আমাকে শহরে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। রাফি অনেক চেষ্টা করছিল আমাকে দেখতে, কিন্তু কারো মাধ্যমে খবর পেলাম ওর বাবা তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে, যেন আমার সাথে যোগাযোগই না থাকে। দিন কেটে গেল, মাস পেরিয়ে বছর হলো, ফোন চিঠি সব বন্ধ, কিন্তু আমার ভিতরে সেই ভালোবাসা আজও অটুট। 3 বছর পর গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ রাফিকে দেখলাম। ও আগের চেয়ে পরিণত, কিন্তু চোখে সেই একই ভালোবাসা। আমরা শুধু একবার চোখে চোখ রাখলাম, কিছু বলিনি। ভিড়ের মধ্যে ধীরে ধীরে ও দূরে সরে গেল। আমি জানি না আমাদের গল্প শেষ হয়েছিল সেদিন, নাকি এখনো শেষ হয়নি। হয়তো একদিন সমাজের বাধা ভুলে যাব আমরা, আবার একসাথে হব। আর যদি না হই, তবুও রাফি আমার হৃদয়ে চিরদিনের মতো থাকবে, নিষিদ্ধ ভালোবাসার সেই একমাত্র নাম হয়ে।